আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আমরা এ পর্যন্ত 159 ধারা পর্যন্ত আলোচনা করেছি। আমরা আজকে 160 ধারা থেকে আলোচনা করব। এই 160 ধারাটা আলোচনা করার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সব সময় একটা কথা বলে থাকি যে সমন আদালত ইস্যু করে থাকে। আবার অনেক সময় প্রশ্ন আসে, পুলিশ অফিসার কি সমন ইস্যু করতে পারে? এই ক্ষেত্রে অনেকেই আমরা বলি যে না, পুলিশ অফিসার সমন ইস্যু করতে পারে না। কিন্তু একটা মামলা তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের স্বার্থে এবং তদন্ত কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা সমন ইস্যু করতে পারে। এবং এই 160 ধারা মোতাবেক এই বিষয়টা তিনি করতে পারেন। তাহলে 160-এ কি বলছে? 160-এ বলছে যে পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা যে মামলাটা তদন্ত করতেছেন, এই মামলা সংক্রান্ত কোনো বিষয়ে যে ব্যক্তি জানেন, মামলা তদন্তকারী কর্মকর্তাকে সেই ব্যক্তিকে আদালত থানায় হাজির হয়ে বা মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হাজির হয়ে সাক্ষী প্রদান করার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে সমন দিয়ে ডাকতে পারে। এইটাই আসলে মূলত 160। এখন 161-টাই কি কি বলছে? এই যে যে ব্যক্তিকে পুলিশ অফিসার সমন দিয়ে ডাকছেন, সে ব্যক্তি পুলিশ অফিসারের কাছে হাজির হবেন এবং পুলিশ অফিসার তার জবানবন্দি রেকর্ড করবেন এবং পুলিশ অফিসার তার সাক্ষী গ্রহণ করবেন। এটা আসলে 161-1। এখন 162-161-2 কি বলছে? যে এই ক্ষেত্রে যদি সাক্ষী একের অধিক হয়, অর্থাৎ একটা ঘটনায় 2, 3, 4, 5, 6, 7 জন সাক্ষী হতে পারে এবং মামলা তদন্তকারী কর্মকর্তা যদি সবাইকেই ডাকেন, তাহলে প্রত্যেকেই জবানবন্দি বা সাক্ষী প্রদান করবেন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের প্রত্যেকের সাক্ষী পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করবেন। অর্থাৎ যে কয়জন সাক্ষী হাজির হয়েছে প্রত্যেকের জন্য পৃথক পৃথক ভাবে তাদের সাক্ষী মামলা তদন্তকারী কর্মকর্তা রেকর্ড করবেন। এটা হলো 161-1। 161-2। এখন এখানে আর একটা কথা আছে, সেটা আসলে যে এই যে যে সাক্ষীগুলোকে মামলা তদন্তকারী কর্মকর্তা ডাকছেন, তাদের কাছে মামলা তদন্তকারী কর্মকর্তা যে প্রশ্নগুলো করবেন, তারা প্রত্যেকটা প্রশ্নের জবাব দেবেন। তবে যদি এমন কোনো প্রশ্ন করা হয় যে প্রশ্নের জন্য সে ফৌজদারি অপরাধে জড়ায় যেতে পারে অথবা তার সম্পত্তি বাজেয়াপ্ত বা কোনো অপরাধ সংশ্লিষ্ট হইতে পারে, সেই সকল প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য নয়। এটা আসলে আপনার 161। অর্থাৎ এমন প্রশ্ন পুলিশ মামলা তদন্তকারী কর্মকর্তা করতেছেন তাকে, যে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এই ঘটনার সাথে বা এই অপরাধের সাথে সেই জড়িত, এই ধরনের প্রশ্ন যদি করা হয় তাহলে সেই প্রশ্নের জবাব দিতে সে বাধ্য নয়। এটা আসলে 161। এখন 162-তে যে কি বলছে? পুলিশের নিকট দেওয়া বিবৃতি স্বাক্ষর করতে হবে না এবং এইরূপ বিবৃতি সাক্ষী হিসেবে ব্যবহার। অর্থাৎ 161 ধারায় যে বিবৃতি মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষী প্রদান করেছেন, সেই বিবৃতিতে সাক্ষী প্রদানকারী ব্যক্তি স্বাক্ষর করতে বাধ্য নয় এবং সে স্বাক্ষর করবে না। এবং এই যে যে ব্যক্তি সাক্ষী দেছে, এই ব্যক্তিকে সাক্ষী হিসেবে আদালতে তলবও করার দরকার হবে না এবং তলব করবে না। এবং যদি আদালত কোনো কারণে এই ব্যক্তিকে সাক্ষী প্রদান করার জন্য তলব করেন, তাহলে সে ব্যক্তি আদালতে হাজির হয়ে যদি পূর্বে যে বিবৃতি প্রদান করছে, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে যে সাক্ষী প্রদান করছে,
তার থেকে যদি ভিন্নরূপ কোনো জবানবন্দি বা ভিন্নরূপ কোনো সাক্ষী প্রদান করেন, তাহলে সাক্ষ্য আইনের ১৪৫ ধারা মোতাবেক পূর্বের দেয়া জবানবন্দি বা পূর্বের দেয়া সাক্ষী আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে এবং এটা আদালত আমলে নেবেন। এটা আসলে ১৬২ ধারা। ১৬৩ ধারা কি বলছে? এই যে ব্যক্তি মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট সাক্ষী দিতে আসছেন, তাকে কোনো প্রকারের ভয়ভীতি বা প্রলোভন দেখানো যাবে না। এটা ছিল ১৬৩(১)। অর্থাৎ অনেক সময় আমরা বিভিন্ন প্রকার ভয়ভীতি বা প্রলোভন দেখায়, টাকা পয়সার প্রলোভন দেখায় সাক্ষী আদায় করে থাকি মামলা তদন্তকারী কর্মকর্তারা। এই ধরনের কোনো ভয়ভীতি বা প্রলোভন দেখানো যাবে না। এটা ছিল ১৬৩(১). আর ১৬৩(২) কি বলছে? যে মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করার সময় বা ঘটনাস্থলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় এই ঘটনা সম্পর্কে কোনো জবানবন্দি দিতে চায় বা কোনো সাক্ষী দিতে চায়, সেই ক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া যাবে না বা তাকে কোনো বাধার সৃষ্টি করা যাবে না। এটা ছিল ১৬৩(২). প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আজ এ পর্যন্ত কি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ১৬৪ ধারা থেকে আলোচনা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।